সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। সমসাময়িক বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ইতিহাসের সবচেয়ে সফলতম নির্বাচন হিসেবে দাবি করা হচ্ছে এবং এই নির্বাচনের ফলাফল এবং প্রাসঙ্গিক বিষয় আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন এখনও এসে পৌঁছেন, আমরা বাকি দুজনের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে রয়েছেন মোস্তফা কামাল, সাংবাদিক ও কলামিস্ট, আপনাকে স্বাগত, এবং রয়েছেন আবুল কাশেম শেখ, ডসবিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ, ইউনাইটেড নেশনস। আপনাদের দুজনকে স্বাগত। আমরা ফলাফল নিয়ে এরই মধ্যে ফলাফল চূড়ান্ত হয়েছে এবং সেটি আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি 209, জামাত ইসলামী 68, এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিস 2, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি যেটি তারা 1টি আসন পেয়েছে, খেলাফত মজলিস 1, গণসংহতি 1, গণ অধিকার 1 এবং স্বতন্ত্র 7 জন নির্বাচিত হয়েছে। এবার এই যে নির্বাচনের ফলাফল, সেখানে আসলে আপনাদেরকে সবচেয়ে আমি যদি মোস্তফা আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচন, এত স্বচ্ছ নির্বাচন, এরপর আসলে এই যে ফলাফল, এই কোন জিনিসটি আপনাকে সব থেকে বেশি নজর কেড়েছে? প্রথমত নজর কেড়েছে যে এত উত্তেজনা, বাজারে এত মন্দ কথা, এত গালিগালাজ, তুই তোকারি পর্যন্ত আমাদের একটা উদ্বেগ ছিল। শেষ পর্যন্ত উদ্বেগটা কেটে গেছে, একটি প্রাণহানিও হয়নি। লাশবিহীন নির্বাচন। লাশবিহীন নির্বাচন, চমৎকার বলেছেন। সেটা চাকরিখানি অর্জন না, এই অর্জন সবার। আমরা একটু সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। আবুল কাশেম শেখ, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এই একই প্রশ্ন আপনার কাছে, যে আপনার কাছে কোন নির্বাচনে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে আপনার কাছে ধরা দিয়েছে? আমার ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে নির্বাচন তো সবচাইতে বড় জিনিস হলো যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেখানে কোনো বিতর্ক ছিল না। আর হলো যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে কোনো দলমত নির্বিশেষে সহিংসতা হয় নাই। তো এই জিনিসগুলো মনে করেন যে একটা আমাদের জন্য, আমাদের এই বাংলাদেশের মানে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা নজিরবিহীন ঘটনা। তা আমরা তো আসলে এই প্রেক্ষাপটে অনেক কিছু আছে, বলার আছে, আবার কিছু বলারও নাই। তবে যাই হোক, এখন আনন্দ মুখর পরিবেশে আমরা ইয়েটা পেয়েছি, এই নির্বাচনটা আমরা পেয়েছি। এবং ছোটোখাটো কিছু মানে হয়েছে, যেগুলো মনে করেন যে এটা হবেই, এটা কোনো ওটা মেনেই সুষ্ঠু নির্বাচন, এবং এটাকে ওইভাবে আমাদেরকে দেখতে হবে আর কি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন হয়েছে খুব ভালো এবং খুব সুন্দর, সব কিছু হয়েছে। ভোট গণনা হয়েছে, তারপরে আপনাদের রেজাল্ট দিচ্ছে। রেজাল্ট দেওয়ার সময় আমাদের কাছে, আমরা যে মানে জনগণ হিসাবে বলছি আর কি, মানে সেই হিসাবে আমরা যখন দেখলাম যে কিছু কিছু কেন্দ্রে আপনার ওই যে জামাতি ইসলামের এদের রেজাল্টগুলো তাড়াতাড়ি দিচ্ছে না, বা সেখানে যেন কেমন একটা খটকা লেগে গেল। তো এই জিনিসগুলো একটু প্রশ্নবোধক হয়েছে আর কি। এটা তো আসলে একটা জাতি আশা করতে পারে না, যেখানে এত ইসলামের আসনগুলো শুধু নাকি না, জামাত ইসলামের আসন, তারপর ওই যে এনসিপির আসন, এদেরও কিছু কিছু জায়গায়, এদের সব জায়গায় তো জামাত ইসলাম, এনসিপি সব মিলেই তো হয়েছে। হ্যাঁ, সব জায়গায়। আপনি স্পেসিফিক কোন আসনের কথা বলছেন? না, স্পেসিফিক আমি বলছি যেমন ওই যে রংপুরে বা এই সব জায়গায় যেসব আসনগুলো, তারপরে আপনার ওই যে কী যেন বলে ওটাকে, আপনার সাতক্ষীরার ওইখানে ওটা কী যেন বলে, ওখানে প্রায় সবাই জামাতে পাশ করেছে, কিন্তু তাদের রেজাল্টগুলো তারা দিচ্ছে না। তো এই জিনিসগুলো তো মনে করেন সবাই দেখছে, তাই না? দেখে শুনে তারপরে এই ধরনের একটা সমস্যা হয়েছে কিনা? অবশ্যই সমস্যা হয়েছে। এটা সমস্যা হবে না? আমি ভোট করেছি, আমি জিতেছি, তাই না? স্থানীয়ভাবে আমি সমস্ত রিপোর্ট পেয়েছি, কিন্তু আমি সেটাকে আপনার সামনে আনতে পারতেছি না। এটা কি ধরনের একটা ইলেকশন ডিক্লারেশন হলো? এবং এটা কেন দিতে পারলো না? এখানে স্বচ্ছতার কোনো ঘাটতি মনে হচ্ছে? অবশ্যই এখানে স্বচ্ছতার ঘাটতি হয়েছে। এটা আপনি অপ্রিয় হলেও এটা সত্য, অপ্রিয় হলে এটা সত্য। কারণ স্বচ্ছতার ঘাটতি না হলে, কারণ তারা জিতেছে, কিন্তু যাদের রেজাল্টগুলো তারা দিচ্ছে না কেন? কেউ কেউ বলতেছে কোথায় অস্বচ্ছ মনে হয়েছে? অস্বচ্ছ এখানে মনে হয়েছে যে আপনার যে আপনার জামাতের যেসব লোকগুলো আপনার হয়েছে, আপনার পাশ করেছে, তাদেরকে তারা ডিক্লারেশন দেয় না। রাত 12টার পরে ডিক্লারেশন দেয়। আমরা শুরু থেকে নির্বাচন কমিশনে ছিলাম, সেখানে কিন্তু সমানভাবেই আমরা দেখেছি যে জামাত এবং বিএনপির ফলাফল প্রকাশ করা হচ্ছে। আপনার কাছে কোনো স্পেসিফিক একটা আসন ভিত্তিক কোনো তথ্যে গরমিল আছে কিনা? আমরা এই খুবই স্পষ্টভাবে জানি না, স্পষ্টভাবেই আমি বলছি। যেমন মনে করেন যে ওই যে এটাকে কি বলে, ওই যে সাতক্ষীরার ওইদিকে যেখানে, আরে ইয়েটার জায়গাটা ভুলে গেলাম। আচ্ছা, আপনার কাছে আমরা একটু মোস্তফা কামাল ভাইয়ের সাথে কথা বলে আসি। নির্বাচনের ফলাফল নিয়ে আপনার কোনো কনফিউশন আছে কিনা, কিংবা কনফিউশন না থাকলে
কি কি বিষয় আপনার নজর কেড়েছে ইতিবাচকভাবে? জি, কাশেম ভাই যেটা বলছিলেন স্বচ্ছতার কথা, কয়েকটি আসনে একটু বিলম্ব হয়েছে এবং সেটা স্বচ্ছতার প্রশ্নেই হয়েছে, বরং দ্রুত করলে স্বচ্ছতার প্রশ্ন আরও জোরালো হতো। রাইট। একদিক গেল। এই কথা তো মনে রাখতে হবে, একটা ডিক্লারেশন ছিল নির্বাচনের আগে যে এবারের ফলাফল প্রকাশ করতে একটু দেরি হবে, উদ্বেগ ছিল এই নিয়ে। কিন্তু সেই বৃহস্পতি, আমাদের রাশিচক্রে বলা হয়, কেটে গেছে। বৃহস্পতিতে বরং ভাগ্য কারো কারো তুঙ্গে ওঠে, রাশিচক্রে বলা হয়। তাহলে আমরা অপেক্ষা করছিলাম যে বৃহস্পতিবার নির্বাচন, তারপর দিন শুক্রবার অর্থাৎ আজকে, অর্থাৎ আগামীকাল বসন্তের একটা আবহের মধ্যে বোধহয় রেজাল্টটা হতে পারে, তাও হতে পারে। মানে 2 দিন ধরেই নিয়েছিলাম আমরা, কিন্তু আমরা খুব খেয়াল করলাম খুব দ্রুত ফলাফল হয়েছে, যেটা কারো কারো আশার মধ্যেও ছিল না। কারণ এবার মনে রাখতে হবে একসাথে 2টি ভোট, বিশাল কর্মযজ্ঞ। তার উপর বাংলাদেশে বিশ্বের 40টিরও বেশি দেশের পর্যবেক্ষকরা এই দেশে ছিলেন। ক্ষেত্র বিশেষে তারা আমাদের মতো পরিশ্রম করেছেন অথবা আমাদের চেয়েও বেশি করেছেন। গণমাধ্যমগুলো কিন্তু এক একটা পর্যবেক্ষকের ভূমিকা নিয়েছে, আপনিও ছিলেন। রিপোর্টারদের যে পরিশ্রম ওখানে গেছে, এক একটা স্টেশনে, কখনো কেন্দ্রে, কখনো নির্বাচন কমিশনে, কখনো সেগুনবাগিচায়, বাংলাদেশের ইতিহাসে এটা রেকর্ড হয়ে থাকবে। এইগুলো আরেক দিক। তার উপর মার্কিন দূতাবাসের আলাদা একটা পর্যবেক্ষক টিম ছিল, তারা নিজেদের মতো করে তদন্ত করেছে। অর্থাৎ চোখ এত বেশি ছিল এবার, চোখ, চশমা, সাথে ঘড়ি, যে কারণে আমরা সময়টাকে গুরুত্ব দিচ্ছি। তো এই জায়গায় আমাদের একটু সন্তুষ্ট থাকার দরকার আছে যে যেটা আমরা আশাই করিনি বা প্রস্তুত ছিল যে আরও কত ভোগান্তি যেন হইতে পারে এবার কথা বয়ানে বচনে, তো সেটা হয়নি, সেটা এক ভালো দিক। তারপরে নির্বাচনের ফলাফল কি হতে পারে আমাদের একটা ধারণা কিন্তু ছিল, কিন্তু দেখা গেল যে বাস্তবে এমনটা ঘটলো যে আমাদের ধারণাকে আরও পাকাপোক্ত করে দিল। কতগুলো বার্তা এবারের নির্বাচনের মধ্য দিয়ে গোটা জাতির জন্য অর্জন। এবারের নির্বাচনটা শুধু ক্ষমতা বদলের নয়, মোটেই ক্ষমতার পালা বদলের নয়। বলছি এই কারণে যে গত বলতে পারেন 91 পর মানুষ ভোটের মুখ দেখেছে। এবার নির্বাচন দেখেছে অনেকগুলো, কিন্তু ভোট দেখেছে মানুষ এবার। তো ভোটের মুখ দেখার এই সুযোগ যে আমাদের হয়েছে, সেটার অন্যতম অবদান কিন্তু এক জায়গায় আপনি রাখতে পারছেন না। যদি ছোট্ট ছোট্ট করে বলি, সেনাপ্রধান তিনি তো মূলত নির্বাচনের দায়িত্বের মানুষ না, তিনি নিরাপত্তার মানুষ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মানুষ। তার জায়গা থেকে তিনি যেই ভূমিকা রেখেছেন, প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে এমন একটা নির্বাচন করতে চাই জীবনের শেষ প্রান্তে এসে যেন এই দেশের মানুষ তাকে মনে রাখে। তো আমরা আবার এসব মিষ্টি কথা শুনতে শুনতে এত অভ্যস্ত হয়ে গেছি, এগুলো আমরা গ্রাহ্য করি না। কারণ তার আগের যারা ছিলেন, কাজী সাহেবরা, হুদা সাহেবরা, কেউ কারাগারে আছেন, কেউ কোথায় যেন আছেন, তারাও এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, যে কারণে আমাদের মধ্যে এই কারো বেশি সুন্দর কথা, মিষ্টি কথা মধ্যে আমরা এক ধরনের তামাশা বোধ করে অভ্যস্ত হয়ে গেছি। এটা কার দোষ কার গুণ ওই বিষয় না, বাস্তবতা। ওই জায়গায় তিনি কথা রেখেছেন, বর্তমান সিইসি কথা রেখেছেন, এবং তিনি আপনার মধ্যে খেয়াল করেছেন নিজে ভোট দিতে এসে আবেগপ্রবণ হয়ে গেছেন। তার উপর প্রধান উপদেষ্টার কথা দেখেন, তিনি গত 2-3টা মাস প্রায় প্রত্যেকটা দিন যে নির্বাচন হবেই একটা রস্যই যোগ করছেন। এক পর্যায়ে বলা শুরু করলেন যে এই 12 তারিখেই হবেই। তো আমাদের অভ্যস্ততা হয়ে গেছে যে এত রস্যই যোগ করে কেন কথার মধ্যে, বোধে গোলমাল আছে, বোধে নির্বাচনটা দিবে না। তিনিও খেয়াল করেছেন ভোট দিতে এসে ওনাকে কিছুক্ষণ আমার মনে হয়েছিল তিনি একজন দাদু। এই বয়সে দাদুরা যেরকম উৎফুল্ল হয়, হাত পা নাড়েন, হাসেন, তার মধ্যে আমরা কিন্তু সেটাই দেখেছি। তার উপর এবার দেখেন বড় রাজনৈতিক দলের নেতারা মুখে মুখে অনেক কঠিন কঠিন কথা তারা বলেছেন, প্র্যাকটিক্যালি তারাও কিন্তু চর্চার দিক থেকে আমাদেরকে দেখিয়েছেন যে তারা যদি তাদের নেতা কর্মীদেরকে সামলে রাখতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনী খুব জরুরি হয়ে যায় না। আরেকটা দিক, এটা ইতিহাসের প্রয়োজনে এবার উল্লেখ থাকা প্রয়োজন, আমরা নির্বাচনের দিন পর্যন্ত পুলিশ যত লাখে নিয়োগ হয়ে থাকুক, নিযুক্ত হয়ে থাকুক, মোতায়েন হয়ে থাকুক, আমরা ধরেই নিয়েছিলাম যে এই পুলিশ দিয়ে আর কিছু হবে না, পুলিশ শেষ। কিন্তু কারো কারো যখন ঘুরে দাঁড়াতে হয় একটা উপলক্ষ লাগে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের পুলিশ বাহিনীর সক্ষমতা কিন্তু আমরা আরেকবার দেখলাম, যে তারা যে 5 আগস্টের পর একটু ঘুরে দাঁড়িয়েছে, একটু সক্ষম হয়েছে, ফাংশন করছে, সেটাও কিন্তু নির্বাচনের দিন আমরা দেখলাম। তাদের কিন্তু কারো উপর
রুষ্ট হতে হয়নি, কঠোর হতে হয়নি। আমি নিজে 2-3টা নির্বাচন কেন্দ্রে গিয়েছি, যেটা দেখলাম ওখানে খণ্ড খণ্ড বাংলাদেশ দেখেছি। তার আগ পর্যন্ত কয়েকদিন বোধহয় আপনার মনে আছে, হিজাব ভালো নাকি ঘোমটা ভালো নাকি শাখা সিঁদুর ভালো, অবান্তর কিছু আলাপ কথাবার্তা ছড়িয়েছে। কিন্তু কেন্দ্রে গিয়ে দেখলাম যে হিজাব পরা একজন আছেন, তারপরে একজন আছেন শাখা সিঁদুর পরা। এটাই তো আমার বাংলাদেশ, সৌন্দর্য, এটাই তো বাংলাদেশের বিউটি, প্রকৃত বাংলাদেশ জায়গায় জায়গায় দেখেছি। তার উপর একটা আশঙ্কা তো ছিল যে কেন্দ্রে যেন কে কি করে। আবার আমি ব্যক্তিগতভাবে হচ্ছি বাংলাদেশের এমন এক এলাকার মানুষ, ঢাকায় মনে হয় ভোট যেন ওখানে হচ্ছিল, অর্থাৎ ঢাকা 8-এ আচ্ছা, আমার বাসার সামনেই। ওখানে যে কয়েকদিন টম এন্ড জেরি খেলা হয়েছে, হ্যাঁ, T20 ওয়ানডে ম্যাচ, নানান কিছু ওখানে। কিন্তু তার উপর আগের রাতে ছিল উত্তেজনা, যে কোথায় কে টাকা দিচ্ছে, সারা দেশেই। সকালে দেখা গেল ওইটার রেশ কিন্তু আর নেই। খুব উদ্বিগ্ন হচ্ছিলাম যে ভোটের মধ্যে যে নোট যোগ হয়ে যাচ্ছে, বান্ডেল যোগ হচ্ছে, কি যেন হয় সকাল পর্যন্ত। সকালে আমি অন্তত ঢাকা 8-এর 2-3টা কেন্দ্রে গিয়েছি, পুলিশ তো লাগেইনি, বা বিভিন্ন দলের যে কর্মী সমর্থকরা আছে ভোট চাওয়া বা লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়া, তাও লাগেনি। ভোটাররা নিজের মতো করে লাইনে দাঁড়িয়ে গেছে, নারীরা নারীদের লাইনে, পুরুষরা পুরুষদের লাইনে। এই বাংলাদেশে তো ছিল আমাদের প্রত্যাশিত। আমি যোগ করি, যেহেতু আপনি 8-এর কথা বললেন, আমি 8 দিয়েই বলি। অনেকেই নানাভাবে, যেমন আবুল কাশেম শেখ, উনিও বললেন যে আসলে ভোটের ফলাফল দিতে দেরি হচ্ছিল, একটা অস্বচ্ছতার বিষয় তিনি তুলেছেন। কিন্তু আমি যদি বলি ঢাকার যে চিত্র 20টি আসনে, সেখানে 6টি আসনে জামাত জিতেছে এবং বাকিগুলোতে 1টিতে এনসিপি জিতেছে। তো এই যে বাস্তবতা, যেখানে দেখলাম যে জামাতের একজন 2000 ভোটে জিতেছে, কেউ মাত্র 400 ভোটে জিতেছে, আবার বিএনপির দিকেও আমরা দেখছি যে কেউ মাত্র মার্জিনাল ভোটে জিতেছে। তো এখানে আবার অস্বচ্ছতার প্রশ্ন তাহলে কিভাবে ওঠে? অস্বচ্ছ থাকলে বরং এত ব্যবধান থাকতো না। কারণ আমরা দেখেছি বাংলাদেশে মন গড়া একটা অঙ্ক লিখে দিলেন, একটা যোগফল করে দিলেন, আপনি যেটা পেয়েছেন এটা আমার জায়গায় লিখে দিলেন, ওনারটা দিয়ে দিলেন আর এক জায়গায়, ফাইনাল সিটে একটা যোগফল আছে। আপনি ভুল আর কীভাবে ধরবেন? ধরতে ধরতে সরকার গঠনে হয়ে যায়। এটা বাংলাদেশের বাস্তবতা। তো ওই জায়গায় এবার যে কয়েকটা আসনে একটু বিলম্ব হয়েছে, গণমাধ্যম কর্মী হিসাবে আমি মনে করি ওই জায়গাগুলোতে আর একটু বিলম্ব হলেও ক্ষতি হতো না, কারণ জায়গাগুলো স্পর্শকাতর। যত কথাই বলি আমরা, নাহিদ ইসলামের ওখানে একটু দেরি হয়েছে, অনেক কথা। তো নাহিদ ইসলাম তো বাংলাদেশের তারুণ্যের নেতা, স্পর্শকাতর এলাকা। জামাতে আমিরের ওখানে একটু দেরি হয়েছে, একটু বলতে বেশি দেরি হয়েছে। তো সেখানেও নানান উপাদান ছিল, প্রবাসী ভোটের বিষয় ছিল, আরও অভিযোগ পাল্টা অভিযোগও ছিল, কিছু ছোটোখাটো কিছু বিষয় ছিল। তো বরং স্বচ্ছতার সাথে শেষ রাতে বলা চলে, অথবা ভোরের দিকে সেটা জানানো হয়েছে। আমি মোটেই সেটাকে অস্বচ্ছ বলবো না, বরং বলবো স্বচ্ছতার জন্য প্রয়োজনে একটু সময় লাগাও ভালো। আবার একটা কথা না বললে নয়, আমরা খুব নিজেরও আলোচনা করছিলাম যে এবার সেকেন্ড কেউ হতে চাচ্ছে না, সবাই ফার্স্ট হতে চায়। তো এটার একটা ভালো দিক আছে যে সবাই যখন জয়ী জয়ী ভাব করে, উইন উইন ভাব করে, তখন তার মধ্যে সতর্কতাও কিন্তু বেশি হয়। হয়তো কড়া কথা বলে, এটা সতর্কতার অংশ, কারণ কোথাও কোনো গন্ডগোল পাকলে তার ক্ষতিটা বেশি হবে যে জিতবে। তো উইন উইন ভাব থাকাতে দুটি দলের মধ্যে একটা সতর্কতা ছিল। সামান্য বিচ্যুতি দেখলেই কিন্তু অভিযোগ নিয়ে ছুটে গেছে। নির্বাচন কমিশন সেগুলো গ্রাহ্য করেছে, একটাকেও গ্রাহ্য করে কিন্তু তাড়িয়ে দেয়নি। ওই জায়গায় আর একটা উদ্বেগ ছিল যে দুপুর নাগাদ কী হয়। 9:15টার দিকে যখন একটা মেসেজ নাহিদ ইসলাম দিলেন, এবারের নির্বাচনের মাঠে এটি গুরুত্বপূর্ণ মেসেজ, যে মেসেজটা আমরা পাচ্ছিলাম না। তিনি বলছিলেন যে যেই জিতবে এই ফলাফল মেনে নেওয়া হবে। খুব দামি কথা ওই সময়ের জন্য। কেউ বলছিলেন যে ফলাফল মেনে নেবেন না, বরং কে জিতবেন সেটা নিয়ে বার্গেনিং করছিলেন। যখন এইরকম একটা মেসেজ আসলো, আবার দিনের মধ্যভাগে আসলো জামাতের আমিরের আর একটা গুরুত্বপূর্ণ বার্তা। তিনি বললেন ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হলে, আমি নোট রেখেছি, এগুলো ছাড় দেওয়া হবে, গুরুতর হলে ছাড় দেওয়া হবে না। নির্বাচনের সময়টাতে এই ধরনের কথা যে কত দামি, তার উপর দেখেন তারেক রহমান সাহেবের আরও কত গুছানো কথা, যে এখন পর্যন্ত, অর্থাৎ যখন তিনি এই প্রতিক্রিয়া দিচ্ছেন যে নির্বাচনে তিনি সন্তুষ্ট, তবে যুক্ত করে বলেছেন যদি কোনো গোলমাল বা ভেজাল কোথাও হয় সেটা প্রতিহত করা হবে। তাও তো গুরুত্বপূর্ণ বার্তা। এগুলোই স্বচ্ছতার জন্য অনেক অবশ্যই যথেষ্ট। আমরা এখন যেতে চাই আবুল কাশেম শেখ আপনার কাছে। আপনি বলছিলেন যে স্বচ্ছতা নিয়ে কিছুটা হলেও প্রশ্ন আপনি তুলেছেন, যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষ এবার এই নির্বাচন নিয়ে সন্তুষ্ট। আমরা এর বাইরে যদি একটু আলোচনায় যেতে চাই, আপনি জানেন যে ঢাকায়
ঢাকা এবং সারা দেশে এনসিপির যারা ফ্রন্টলাইনার ছিলেন জুলাইয়ে, তারা কিন্তু এবার সংসদে যাচ্ছেন। যদিও দু একজনের বিষয়ে মানুষের একটা কষ্টের জায়গা রয়েছে, যেমন সার্জিস আলমের কথা অনেকে বলার চেষ্টা করছেন, আবার তাসনিম যারার কথা বলছেন, কেউ বলছেন তুলি যদি সংসদে যেত। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কানাঘুষা রয়েছে। আপনি কি মনে করেন যে আসলে এনসিপি এই ছেলেগুলো সংসদে যাওয়াতে বা এই যে তারুণ্যের যে নেতৃত্ব, তাদেরকে বাংলাদেশের জন্য আসলে কতটুকু তারা কাজ করতে পারবে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশটাই তো এখন আমরা ওই যে তারুণ্যের বাংলাদেশ বলেই তো আমরা আখ্যায়িত করেছি, তাই না? সেটার একটা প্রতিফলন এখন হতে যাচ্ছে, যেটা তো একটা সম্ভাবনার বাংলাদেশ, তাই না? নতুন কিছু মানে সাস্টেনেবল আমরা দেখতে পাবো আর কি। তো এখন তরুণরা যারা এসেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং জাতির পক্ষ থেকেও সাধুবাদ জানাচ্ছি যে তরুণরা আসলে নতুন কিছু আপনার উদ্ভাবন হবে, যা কখনো হয়নি। কারণ আমরা হয়তো দেখেছি আমাদের জেনারেশনে যেটা আমরা দেখেছি, সেটা এই জেনারেশনে সেটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করবে না। তো এই জন্য তরুণদের সমাজ এবং ওদের দেশ ওরা গড়বে, এবং ওদের জেনারেশনের জন্য কি প্রয়োজন সেটা ওরা ওইভাবে করে উপস্থাপন করতে পারবে। সেই জন্য আমি মনে করি যে এইসব তরুণরা যে সংসদে এবং আসতেছে, এটার জন্য একটা আমাদের জন্য একটা শুভ লক্ষণ, এবং সামনের দিকে দেশ কিভাবে এগিয়ে যাবে, ইকোনমিক্যাল হবে, এবং হ্যাঁ আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই একটা সুন্দর মানে হবে আর কি, উন্নয়নের ধারা বয়ে আসবে আমি মনে করছি। আরেকটা জিনিস হলো যে ইউথ, যেটা যুব সম্প্রদায় যেটাকে, তাই না, যুব সম্প্রদায়কে তারা কিভাবে মানে সমন্বয় করবে, বেকার সমস্যা দূর করবে, এবং এদেশের যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা দূর, ওইটাকেই তারা যুবকরা যেভাবে আপনার অনুভব করতে পারবে, সেটা আমাদের মানে প্রাক্তন যারা আছে, সিনিয়র যারা আছে, তারা তো অনেক বছর ধরে কাজ করেছে এইসব রাজনীতিতে, কিন্তু তারা তো সেভাবে সেটাকে উপস্থাপন করতে পারে নাই আজ পর্যন্ত। তো কাজেই তাদের আমি মনে করি এখানে এই প্রেক্ষাপটে এই ইউথ ডেলিগেশন, ইউথ এই এম্পাওয়ারমেন্ট এবং এই যে ইউথ পার্লামেন্ট মেম্বার যারা আসতেছে, তারা এটার একটা বিশাল পরিবর্তন আনতে পারবে। আরেকটি বিষয় যোগ করি, আপনি জানেন যে আপনি বলছিলেন যে আসলে জামাতের আসনগুলোর দেরি হচ্ছিল, এবং আমরা ফলাফলে দেখতে পেলাম যে প্রায় 55টি আসনে ভোটের ব্যবধান মাত্র 5000। জি জি, তার মানে বলাই যায় যে ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে জামাতের একেবারে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো। তো এই প্রেক্ষাপটে যেহেতু জামাত এবং বিএনপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা, সেখানে দেখা যাচ্ছে প্রায় সমানে সমানে টক্কর হয়েছে, এবং এটি কি আসলে গণতন্ত্রের জন্য কতটা সুখকর? না না, আপনি যেটা বলেছেন ঠিক আছে, সব কিছুই ঠিকই আছে। গণতন্ত্রের জন্য তো একটা পরিবেশ হয়েছে আমাদের, তাই না, যা কল্পনা করার বাইরে। আমরা তো যে আপনি বললেন না, লাজবিহীন একটা নির্বাচন আমরা করেছি, তো এটা একটা বিরাট ব্যাপার না? বাংলাদেশে তো আজকে মনে করি 17 বছর ধরে আমরা নির্বাচনই দেখে নিজেদের ভোট নিজেরা দিতেও পারি নাই, তাই না, ভয়ই যাই নেই আমরা। কিন্তু আজকে সেই পরিবেশটা তো তৈরি হয়েছে, সেনাবাহিনীরা কাজ করেছে, পুলিশরা কাজ করেছে, র্যাবরা কাজ করেছে, সমাজ কল্যাণরা কাজ করে, সমাজকর্মীরা কাজ করেছে, তাই না, তারপরে আপনার মন্ত্রণালয়ের লোকরা কাজ করেছে, সবাই আপনার আপনারা সাংবাদিকরা কাজ করেছেন, প্রত্যেকটা লোকেই মানে খুব মানে সূক্ষ্মভাবে তাদের ডিউটি তারা নিভিয়েছে, এবং সেখানে কোনো রকম কোনো মানে এই ধরনের মানে বিতর্ক হবে এরকম কোনো কাজ করার মতো তারা পরিবেশ করতে দেয় নাই। তো এখন যেহেতু কিছু যেটা ভোট গ্রহণ হলো, সব কিছু হলো, তারপরে তো মানুষ একটা অপেক্ষায় থাকবেই, এবং ওইখানেই একটু বিতর্ক হয়েছে। সেটা হলো যে আপনার যেমন মাগুরাতে একটা আসনে জিতেছে, ওইটারও আপনার দিতে একটু দেরি করেছে, হ্যাঁ দেরি করছে। তারপরে তবে এবার কিন্তু আপনাকে একটু যোগ করে রাখি, এবার কিন্তু নির্বাচন কমিশনের বাইরে সবগুলো আসনের একেবারে ধরে ধরে ফলাফল কিন্তু একেবারে ওখানে টাঙিয়ে দেওয়া হয়েছে, এবং সেটি স্থানীয় যে ফলাফল এবং এখানকার যে ফলাফল, সেটি কিন্তু মেলানোর একটি সুযোগ এবার তৈরি হয়েছে। দৃষ্টান্ত স্থাপন করেছে। কিছু কিছু ক্ষেত্রে আবার সেটা হয় নাই, কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে আপনি যে পাস করেছেন, আপনাকে ওই কাগজটা দেওয়া হয় নাই, কিন্তু ওই কাগজটার ভিতরে তারা ওইটাকে কেটে আরেকটা নাম্বার লিখেছে। এই জিনিসটা দুই একটি কেন্দ্রের ফলাফল, হ্যাঁ কেন্দ্রের ফলাফল, যেখানে হ্যাঁ জি জি, হয়তো 252 কে 552 দেখা যাচ্ছে, এরকম দুই একটি আসনের ফলাফল নয়, কিন্তু না কেন্দ্রের ফলাফল। এগুলো না, এগুলো তো আপনার এই সংখ্যাটাও 5 থেকে 7টা বা 10টার বেশি নয়, সারা বাংলাদেশ মিলে আমার কাছে এরকমই মনে হচ্ছে। তো জনাব আবুল কাশেম শেখ, আপনাকে ধন্যবাদ। আমি একটু মোস্তাকল ভাই আপনার কাছে একই প্রশ্ন করতে চাই। 55টি আসনে যে ঘাড়ে নিঃশ্বাস ফেলার যে বিষয়টি, এটি কিন্তু এখন বাংলাদেশে অনেক আলোচনায়, পাশাপাশি
ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আসলে আসন, একটা মাত্র আসন পাওয়া, এবং এ গ্রেডে 143টি আসনের কথা তিনি বলেছিলেন। সেই জায়গা থেকে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জামাতের সাথে থাকতো, সেক্ষেত্রে আসলে কি হতে পারত? একটু এদিক সেদিক হতে পারতো, কারণ তাদের চেষ্টা ছিল ওয়ান বক্স করা, ওয়ান বক্স, এক বক্সে নিয়ে আসা। শেষ পর্যন্ত তারা সেটা পারেননি। কেন পারেননি সেটা তাদের নিজেদের বেশি বিশ্লেষণ করতে হবে। না করায় কি হয়েছে সেটার ভুক্তভোগীও তারা, আর করতে পারলে কি হতো সেই বিশ্লেষণ তারা নিজেরা করে নিচ্ছে। ভবিষ্যতে একটি কর্মপন্থা ঠিক করবেন। এর মধ্য দিয়ে শুধু বিএনপি, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি যে কে জিতেছে, মানে যে ক্ষমতায় গেছে সে জিতেছে। এবার এভাবে দেখার সুযোগও নেই। এবার জামাত ইসলামীও জিতেছে, বিশাল জয়, বিশাল জয়। এটি সর্বকালের সবচেয়ে বেশি আসন বিশাল পেয়েছে। জয়। নির্বাচন কমিশন নিজে জিতেছে, বাংলাদেশ জিতেছে, জিতেছে। সবাই উইন উইন। শুধু ক্ষমতা যাওয়ায় জেতা নয়। তো কিভাবে জিতলো? জামাত ইসলামের কথা যদি একটু বলতে হয়, আমি এই বিটটা করেছি কিছুদিন। আমি 2-3 জন আমিরের সাথে কাজ করেছি। আব্বাস আলী খান সাহেবের সাথে কাজ করেছি, গোলাম আজম সাহেবের সাথে কাজ করেছি। মাঝে দিয়ে তাদের একজন অন্তর্বর্তী আমির ছিলেন, খুব দৌড়ের উপর ছিলেন, ওনাকে আমরা কেউ দেখিনি, শুধু প্রেস রিলিজে দেখা যেত ওনার নামটা, মকবুল আহমেদ সাহেব। তারা সবাই ছিলেন প্রবীণ, এবং অনেকটা তাদের সাথে রিপোর্টারদের যোগাযোগ করাও খুব কঠিন হতো। 5-7 দিন যোগাযোগ করলে একদিন রেসপন্স করতেন, কি নিয়ে কথা বলবো সেটা বলার পর আরও 5-7 দিন অপেক্ষা করতেন। জামাত ইসলামের ইতিহাসে এবার একজন আমির এসেছেন যিনি নিজেকে মাঝে মধ্যে মনে করিয়ে দিতেন যে ওনার চুল দাড়ি দেখে যেন ওনাকে বয়স্ক মনে করা না হয়, তিনি তরুণ। হ্যাঁ, মাঠে দৌড়ানো কাকে বলে, নিজের তারুণ্যের একটা জানান দিতে গিয়ে হৃদয় বিদারক ঘটনা, তিনি মঞ্চে কিন্তু ঘুরে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আবার উঠে গেছেন, উঠে গিয়ে আবার দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের তারুণ্যের প্রকাশ। তো সমালোচনা হয়েছে যে আমির সাহেব এত দৌড়ান কেন, এত কথা বলেন কেন। হ্যাঁ, সমালোচনা যারা করছেন তাদের যুক্তি আছে, কিন্তু প্রেক্ষিত বা সময় একটা বিষয়। এইরকম সময়ে মাঠ কাঁপানো, গোটা দলটিকে ধরে রাখা এই কঠিন সময়, আবার সম্ভাবনার সময়, এই জায়গাটাতে তিনি জয়ী হয়েছেন। তার নেতৃত্বের যে বিকাশ, তার নেতৃত্বের যেই দলীয় স্বীকৃতি, সেটা কিন্তু ব্যালটে প্রমাণ, একদম ব্যালটে প্রমাণ হয়েছে, দলে প্রমাণ হয়েছে, সারা বিশ্ব প্রমাণ হয়েছে। তিনি যে ব্রিফিংগুলো করেছেন, খেয়াল করেছেন যে একটা প্রতিযোগিতা ছিল বিএনপির সাথে, যে যেহেতু তারেক রহমান সাহেবের কে নিয়ে একটা ওনার নিজস্ব একটা হাইট আছে, বিশাল দলের তিনি চেয়ারম্যান, তার উপর তারুণ্যেরও কিন্তু একটা প্রতীক তিনি। তারপরে দেশে ফেরার পর প্রতিনিয়ত, আমরা যারা টেলিভিশনের বেলায় ভাষায় বলি টিআরপি, যে প্রতিনিয়ত উঠছিল তার কথায়, কাজে, হাঁটায়। ওই সময় জামাতের কিন্তু এরকম একজন শক্তিমান নেতার দরকার ছিল। তো তারা কথার বাহাস করেছেন কিছুদিন, আমরা খেয়াল করেছি। সেটাই হয়তো শব্দগত কিছু আপত্তি আমাদের ছিল, কারণ আমরা যেহেতু এখন একটু সাহসী হয়েছি, এগুলো আমরা বলতে বরং একটু স্বচ্ছ হই, স্বাচ্ছন্দ্য বোধ করি। কাঙ্ক্ষিত ছিল না হয়তো, কিন্তু পরবর্তীতে একটা বার্তা কিন্তু আমরা এখন অপেক্ষা করছি জামাত ইসলামের আমিরের। তিনি বলছিলেন তারেক রহমান সাহেবের সাথে সর্বশেষ দেখা করে যে আমরা কিন্তু আবার বসবো। কবে সেটা? সরকার গঠনের আগে, নির্বাচনের পরে, একদম টাইম ফ্রেম দিয়ে দিয়েছেন। তো নিশ্চয়ই তারা যখন আবার বসবেন, নিশ্চয়ই ওই আলাপও তারা করবেন যে বাংলাদেশকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে কার কি ভূমিকা দরকার। এবার দেখেন সরকারেরও বিজয় হয়েছে এই নির্বাচনে। সরকারের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়েছিল, কিছু কিছু মন্তব্য, যে ক্ষমতা ছাড়তে চায় না, নির্বাচন দিতে চায় না, দিবে বলে আসলে ঘুরায়, নানান বাহানা করে, এটা করে তো সেটা করে। কিন্তু সরকারের দিক থেকে পরিপূর্ণ প্রমাণ রাখা হয়েছে যে তারা যেতে চান সুন্দর করে। তাদের সম্পত্তির হিসাব পর্যন্ত দিয়ে দিয়েছেন, যেটা আমরা ভাবছিলাম দিবেন না, বোধহয় দিবেন না মনে হয়। এটা একটা নতুন ট্রেন্ড বাংলাদেশে চালু হয়েছে। আবার জাতীয় পার্টিরও বিজয় হয়েছে, একটি আসনও পায়নি, ওখানেও বিজয় আছে, যে নির্বাচনটা করতে পেরেছে। নির্বাচনে অংশগ্রহণ করাটাই তাদের বিজয়। তাদের যারা অভিভাবক তারা নির্বাচনে করতে পারেনি। আবার আওয়ামী লীগের নেতা কর্মীদেরও রাজনৈতিক বিজয় হয়েছে। এই প্রশ্নে দল থেকে বলা হয়েছে কেন্দ্রে যেন না যায়, কিন্তু তাদের দলের সবাই কিন্তু ফ্যাসিস্ট না, বাদবাকিরা কিন্তু গণতন্ত্রকে সামনে রেখেছে, বাস্তবতাকে সামনে রেখেছে, তারা নির্বাচনে অর্থাৎ ভোট দিতে এসেছে। এটাও এক ধরনের বিজয় হিসাবে নেওয়া যায়, কারণ আমাদের সব কিছু নেতিবাচকভাবে নেয়ার অভ্যাস থেকে আস্তে আস্তে সরতে হবে। যেহেতু রাষ্ট্রপক্ষ তার স্বচ্ছতা দেখিয়েছে, নির্বাচন কমিশন গালমন্দ হয়েছে অনেক, যেই মাত্রায় এই নির্বাচন কমিশনকে অভিযোগ শুনতে হয়েছে,
কাহিল হওয়া অবস্থা, কিন্তু তারাও স্বচ্ছতা বলছি। দেখিয়েছে, মোস্তফা ভাই, পুলিশ একটি- দেখিয়েছে। একটি বিষয় একটু জানতে চাইবো যে আসলে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির যে একটি বন্ডিং ছিল সেটির যে রেশ আমরা দেখলাম যে একটি আসনে তারা পায়, যা রংপুর তাদের ঘাঁটি বলা হয়, জি। সেখানেও কিন্তু তারা একটি আসনও এবার জিতেনি, এবং এটি কি আসলে সাধারণ মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ কিনা? সেটাই, জাতীয় পার্টির অবস্থা অন্তত রংপুরে এত খারাপ ছিল না, একটা নিজস্বতা ছিল। আপনাদের রংপুরের ভাষায় কি যেন বলে, হামাক সাওয়াল না কি যেন একটা, হ্যাঁ। আমার সাহেব আমার এরশাদ সাহেব কিন্তু শেষ পর্যন্ত গোটা জাতির না হয়ে জীবনের শেষ দিকে অন্তত রংপুরের সওয়াল হতে চেয়েছিলেন, হ্যাঁ খুব চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন। কিন্তু জাতীয় পার্টির একটা বিরাট অংশ আওয়ামী লীগের সওয়াল হতে গিয়ে ওই সুযোগটাও কিন্তু বরবাদ করে দিয়েছে। যত সমালোচনা থাকুক, বাংলাদেশের ইতিহাসে এটা তো ঘটনা যে এরশাদ সাহেবের মতো, যাকে আমরা স্বৈরাচার বলি, এইভাবে পতনের পর তিনিও কিন্তু দেশ ছেড়ে যাননি, কারাগারে গিয়েছেন। কারাগারে থেকে 5টি আসনে জয়ী হয়েছেন। বাংলাদেশে কিন্তু এটা রেকর্ড নেই, একজন স্বৈরাচার 5টি আসনে বিজয়ী হন, তাও কারাগার থেকে, তাও মাত্র একদম টাটকা স্বৈরাচার, পতন হয়েছে মাত্র। রাইট। তো ওই জায়গায় তার মানে আমরা জাতীয় পার্টির পুঁজি ছিল, হ্যাঁ। রাজনৈতিক পুঁজি ছিল, কিন্তু আওয়ামী লীগের বেকার খাটতে গিয়ে সেই সম্ভাবনাটুকু যে কত নিঃশেষ করেছে এবারের নির্বাচনে কিন্তু সেটি তার প্রমাণিত একটা হয়েছে। প্রমাণ। তো আমাদের আজকের আলোচনা বিষয়ে ফলাফল, এবং এই ফলাফল নিয়ে আমরা একেবারে আমাদের থার্ড পার্টে চলে এসেছেন আমাদের কামরুজ্জামান নিটন ভাই, আপনাকে স্বাগত। উনি তথ্য প্রযুক্তিবিদ। আমরা এই নির্বাচনে আমরা দেখছি যে আসলে নির্বাচনে কামাল ভাইয়ের কাছে একটু ভূমিকা নিয়ে যেতে চাই, যেহেতু ভাই মাত্র জয়েন করেছেন। এই যে নির্বাচনে আসলে তথ্য প্রযুক্তির যে ব্যবহার হয়েছে, আমরা যদি বলি যে নির্বাচন ফলাফল কাউন্টিং ম্যানুয়ালি হয়েছে, আমরা দেখলাম যে ইভিএম এর কথা বলা হতো এক সময়, সব কিছু মানে ছাপিয়ে আমরা দেখলাম যে একটা স্বচ্ছ ভোটের ফলাফল আমরা পেয়েছি। জি, সেটি আসলে আমরা প্রযুক্তির খুব একটা ব্যবহার আমরা দেখিনি। তাহলে এটি আসলে সম্ভব হলো নতুন বাংলাদেশে? সম্ভব হয়েছে আস্থার কারণে, বিশ্বাসের কারণে। তথ্য প্রযুক্তি হচ্ছে এতই কল্যাণকর আমাদের জন্য, জীবনের কোনো অংশই আমরা তথ্য প্রযুক্তি ছাড়া বাদ দিতে পারছি না। কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনায় তথ্য প্রযুক্তি আবার ভয়ের কারণও হয়েছে। একদিকে লোভের কারণ হয়েছে, আরেকদিকে ভয়ের কারণ হয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন থেকে একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে তারা একটু কষ্টে আছে, একটু চ্যালেঞ্জে আছে। কি নিয়ে? সেটা আস্তে আস্তে করে বলেছে যে এবার তথ্য প্রযুক্তি কোথায় কোন গোলমাল বাধায়, বিশেষ করে এআই কোথায় কোন বিভ্রান্তি ছড়ায়। কারণ মাঠে শুরু হয়েছিল কিন্তু সেটা কারো কারো অডিও ভিডিও, ফেক অডিও ভিডিও বাজারটার গোলমাল করে দিচ্ছিল। ওই রকম সময়ে আমাদের বাংলাদেশের এই তথ্য প্রযুক্তি খাতে যারা আছেন তারা কিন্তু ইচ্ছে করলে, আশঙ্কা ছিল আমাদের যে দেশে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারেন, ক্ষোভেও পারেন বা উৎসাহের সাথেও পারেন। তারাও তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বরং সহযোগিতা নিটন ভাইয়ের কাছে করেছে। যেতে চাইবো এই বিষয় নিয়েই, যেহেতু তথ্য প্রযুক্তি নিয়ে আপনি দীর্ঘদিন গবেষণা করেন। আমরা এই যে তথ্য প্রযুক্তির ব্যবহার ছাড়া আবার আমরা যদি বলি যে না, মোবাইল একটা তথ্য প্রযুক্তির অন্যতম লেটেস্ট উৎকর্ষ, সেই জায়গা থেকে অনেক বিভ্রান্তিও ছড়িয়েছে। তো নির্বাচনে আসলে এবার ফলাফলে তথ্য প্রযুক্তির ব্যবহার হওয়া না হওয়া নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। দেখেন, আমরা যদি ইলেকশনের তারিখ ঘোষণার পর থেকে ক্যাম্পেইনগুলো দেখি, হ্যাঁ, দুই ধরনের ক্যাম্পেইন একদম মাঠে ছিল ভোটার আউটরিচের ক্ষেত্রে। একটা ছিল ধরেন আমাদের সোশ্যাল মিডিয়ায়, সেটা ফেসবুক বলেন, টুইটার মানে এক্স হ্যান্ডেল বলেন, বা অন্য শর্ট রিল বলেন ইউটিউবে। তার মানে ক্যাম্পেইনে কিন্তু আমাদের এই মানে যোগাযোগ মাধ্যমটা কিন্তু তথ্য প্রযুক্তির একটা অংশ, সেটা ব্যবহার হয়েছে। এরপর ধরেন SMS পাঠানো, ইভেন ধরেন কল করে জানানো, যে আমাদের প্রত্যেকটা দলের প্রধান যারা ছিলেন তারা কল করেও যেটা করেছে, এগুলো সব পার্ট অফ দ্য আমাদের এই তথ্য প্রযুক্তির অংশ। শেষ পর্যন্ত এসে যেমন অন্যান্য সময় যেটা হয় যে ভোটের আগে ফোন বন্ধ করে দেওয়া হয়, মানে ফোনের কানেক্টিভিটি থাকে না, ইন্টারনেট থাকে না, এবার কিন্তু এটা হয় না। তার মানে এই যে সাহসী পদক্ষেপটা, এটা অন্যান্য দেশের মতো আমরা ওই জায়গাটায় অ্যাটলিস্ট জনগণের কাছে এই ব্যবহারের যে ইয়েটা, এটা ছেড়ে দেওয়া হয়েছে। এবং জনগণ কিন্তু এই জায়গায় আমি বলবো যে একটা সঠিক ব্যবহার, ভালো অংশ তৈরি করেছে এইভাবে যে ধরেন, কারণ দিনের শেষে আপনি প্রযুক্তিতে তো সব চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আমার মধ্যে যদি একটা অ্যাটলিস্ট ওই বোধটা না থাকে এবং ওই সচেতনতা যদি না থাকে, তাহলে কিন্তু আসলে তথ্য প্রযুক্তি কিছু করতে পারবে না। কিন্তু এটার ভালো দিকটা ব্যবহার হয়েছে, যেমন ধরেন এই ইলেকশনের সময় বডি ক্যামের ব্যবহার, সিসিটিভির ব্যবহার, এবং ভোটের দিন ধরেন মোবাইল, ইভেন ধরেন আমাদের যে ভোট কক্ষ সেখানেও নিয়ে গিয়ে অনেকে শুধু ছবি না, ভিডিও করেছে, লাইভ ইয়ে হচ্ছে যে এখানে। তার মানে কি এটাকে পজিটিভলি ব্যবহার করা হয়েছে এবং এটাকে
খুব বেশি ধরেন আমার জানার মতে খুব বেশি সহিংসতার কাজে কিন্তু এটা ওইভাবে মানে ভাইরাল করে দেওয়া হয়েছে এই ধরনের না, কাজে এটাকে এরকম ব্যবহার ঘটনা করে। সবাই দায়িত্বশীলতার সাথেই তথ্য প্রযুক্তিটাকে এখানে ব্যবহার করেছে একটা টুল হিসেবে আমি মনে করি। নেটন ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন মাসুদ রানা, যুবদল নেতা। আপনি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? থ্যাংক ইউ। ভোটের ফলাফল কেমন হয়েছে আপনি দেখতে পেয়েছি কালকে থেকে উৎসব করছেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু জিতেছে, তো সেই জায়গা থেকে আসলে আপনারা কি মনে করেন এই ফলাফল নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? আমি সর্বপ্রথম এশিয়া টিভিকে ধন্যবাদ জানাই এবং যারা আমার এই টক শো দেখতেছেন এবং সকল মানুষকে, সকল দর্শকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনি যে প্রশ্নটি করেছেন, আমার 80 সালের জন্মের পর থেকে আমি ধরেন 4-5টা ভোট দেখছি নিজ থেকে, কিন্তু আমার কাছে সেরা একটি ভোট গতকালকে হয়ে গেল, যেটা আমি দেখলাম যে কোনো অনিয়ম, কোনো সামান্যতম মানে আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রে সামান্যতম একটা আমি তো সারাক্ষণ ছিলাম, জাল ভোট দেওয়া এবং জাল ভোট কি জিনিস এরকম কোনো কিছু আমরা শুনিনি। দ্বিতীয়ত আমি আপনাকে বলবো যে যেই বিজয়, জাতীয়তাবাদী দলের যে বিজয় হয়েছে, আমি বিশ্বাস করি এই বিজয় বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘ 17 বছর আমাদের যে আন্দোলন সংগ্রাম এবং আমাদের যেই নেতা, হাজার হাজার নেতা কর্মী গুম, আপনি জানেন যে আমিও গুম হয়েছি। গুম হওয়ার পরবর্তী প্রেক্ষাপটে আমাকে যখন জেলে দেয়, আমি জামিন নিয়ে মুক্তি হওয়ার পরে আমি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, আমরা জানি, আমি জীবন বিশ্বাস করি যেটা বাঁচানোর জন্য। যে আন্দোলনের জন্য ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ যারাই আত্মত্যাগী আরো হাজারো জীবন দিয়েছে, আজকে তারা সার্থক হয়েছে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু আবারও যেতে চাই আবুল কাশেম শেখ আপনার কাছে। এবং আমরা দেখলাম যে হা না ভোটের যে বিষয়টি, সেখানে যে ফলাফল এসছে সেটি নিয়ে এক ধরনের কনফিউশন এখনও রয়েছে যে 4,74,00,000 মানুষ হা ভোট দিয়েছে এবং 2,25,00,000-এর কিছু বেশি মানুষ না ভোট দিয়েছে। না ভোটের সংখ্যাও কিন্তু কম নয়। এটি আসলে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো দেশাত্মবোধ, তাই না? দেশের পরিবর্তন চাচ্ছে। এটা তো হা না ভোটটা হচ্ছে যেটার একটা শর্ত আছে আর কি, শর্তগুলোকে পরিপূর্ণ করার জন্য আপনার কাছে প্রস্তাব দিয়েছে আমার জনগণের কাছে। জনগণ এখন হা এবং না ভোট দিয়েছে। এটা দেওয়ার পরে, যেমন হা ভোট দেওয়ার পরে আমরা একটা পরিবর্তন পাবো, সংস্কার পাবো এই দেশের, এবং সেটার জন্য তারা এটাকে, সেই অধিকারটাকে আদায়ের জন্য তারা এটাকে হা ভোট দিয়েছে। আর না ভোট যারা দিয়েছে, এখন আমার এখানে তারাও মনে করেন যে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা ওই না ভোট দিয়ে, তাদের উদ্দেশ্য কি? তারা কেন পরিবর্তন চাচ্ছে না? তারা পরিবর্তন চাচ্ছে না, যারা স্বৈরাচারী করতে চাইছিল, যারা মনে করেন যে এই দেশের উন্নয়ন চাচ্ছে না, এই দেশের আপনার এনভায়রনমেন্ট, পরিবেশ পরিচ্ছন্ন চাচ্ছে না। তারপরে হচ্ছে আপনার ইউথদেরকে, ইউথটা যে ধ্বংস হয়ে যায়, তারা মাদক খায়, এই যে আপনার হিরোইন খায়, গাঁজা খায়, এই ধরনের পরিবেশটাকে তারা চায়, এই পরিবর্তন হোক এটা তারা চায় না। কারণ হিরোইনের ব্যবসা করবে, তারা হাজার কোটি টাকার মালিক হবে, এই যে একটা স্বপ্ন তাদের, তারা তো এইভাবে সংস্কারে আসতে পারবে না। পরিচ্ছন্ন সংস্কারে তাদেরকে তারা নিজেরা দর্পণে তারা দেখতে পায় না। সেই জন্য এটার পরিবর্তনের, এই জন্য হা ভোট দিয়ে এই সবকে আমরা বিলুপ্ত করে আমরা সুন্দর একটা রাষ্ট্রের সঠিক বিনির্মাণ করার জন্য এবং বিচারের আয়তায় যেগুলো আছে সেটাকে ন্যায় বিচার আমরা চাচ্ছি। যেমন ন্যায় বিচারগুলো হবে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত হবে, যেটা জনগণের স্বার্থে হতে হবে। এইটুকু না হলে তো আপনার বাংলাদেশে আপনি পরিবর্তন আশা করা যায় না। জিনিস হলো যে আরেকটা জিনিস, আর এই যে হ্যাঁ এবং না ভোটটা, এটা আমার একটুখানি আছে, কনফিউশন আছে। সেটা আপনার যে যারা দিয়েছে হ্যাঁ না ভোট, তারা কিন্তু হ্যাঁ এবং না, এটা কিন্তু অনেক জনগণ, ভোটাররা যারা আছে, তারা কিন্তু এটার অর্থ বোঝে না, অন্তর্নিহিত অর্থটা বোঝে না। আসলে হা এবং নায়ের ভেতরে কি আছে, এটি কিন্তু আসলে অধিকাংশ মানুষ কিন্তু এখনো বুঝতে পারেনি। হা না বিষয়টা একদম নতুন নয়।
বাংলাদেশে এর আগে আরো 3 বার হ্যাঁ, জি, হয়েছে। 3 বার হয়েছে। তো তখন পর্যন্ত মোটা দাগে প্রশ্ন ছিল একটা যে আমারে চান কি চান না, হ্যাঁ আপনাকে চাই, না মানে চাই না। একটা সিম্পল একটা কোশ্চেন, টিক দিলেও হয়, মুখে উচ্চারণ করলেও হয়। এবার যেহেতু যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, ঘটনার পরিবর্তন, প্রেক্ষিত পরিবর্তন, এতে করে এখানে কিছু অন্য অন্য বিষয় চলে এসেছে, যেটা কাটাছেঁড়া করতে করতে সম্ভবত 48-এর কাছে পৌঁছে গেছে। তো এত উপাদান কোনো বিষয়ে যোগ করলে কিন্তু বুঝে ওঠাটা আসলে একটু কঠিন হয়। তার উপর এটা নিয়ে একটু রাজনৈতিক বিভ্রান্তি চলেছে কয়েকদিন। আপনি হাতে আছেন নাকি নাতে আছেন জিজ্ঞাসা করারও কিন্তু আসলে আর দরকার করে না। যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী সরকার অথবা বিপ্লব পরবর্তী সরকার এই ধরনের আয়োজন না করে যদি ওই সরকারটি বলতো যে আমরা যা করেছি সব ঠিক আছে, হানায়ের আর কারো অপেক্ষা করছে না, তারা ওই পথে যায়নি, তারা পরিষ্কার রেখেছে গণভোট, ম্যান্ডেট নিয়েই তারা এটিকে তার উপর আবার না ভোট দিতে কাউকে না করেনি যে নাতে ভোট দেওয়া যাবে না, হাতে ভোট চেয়েছে উন্মুক্ত ছিল সবার জন্য। জি, কিন্তু বলেনি যে নাতে ভোট দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে এখন আমাদের যেই সংসদ নির্বাচনগুলো, ওখানে একটা প্রার্থী আছে, একটা প্রতীক আছে, হায়ের কিন্তু কোনো ব্যক্তি নাই, কোনো প্রতীক নেই। স্বাভাবিকভাবেই একটু জটিলতা তো আছেই। যখন রাজনৈতিক বয়ান বেশি হয়ে যায় যে প্রয়োজনে না ভোট দিব, অথবা কোথাও থেকে সিদ্ধান্ত আসলো যে সবাই না ভোট দিতে থাকো, এতে করেও মানুষের মধ্যে একটা এতটুকু বুঝ হয়েছে যে যদ্দূরে বুঝি, বুঝি আর না বুঝি, হাতেই দিতে হবে। কারণ না অর্থটা কি? না অর্থ মোটা দাগে অর্থ হচ্ছে 24 মানি না, না অর্থ 5 আগস্ট মানি না, মানে না, রাইট। না অর্থ যে সরকারটি আছে সেটিকে মানি না, না অর্থ হচ্ছে এখন যারা রাজনীতিতে আছে বিচরণ করছে তাদেরকে মানি না। অর্থাৎ আমরা পুরনো বন্দোবস্তের দিকে অভ্যস্ত। পরিষ্কার এই বিষয়টা। নায়ের সাথে একটু হা যোগ করি, সেখানে যদি হা যেহেতু পাশ করেছে, আমরা তাহলে ধরেই নিব যে উচ্চকক্ষ হচ্ছে। আশা করব। উচ্চকক্ষের পাশাপাশি বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সেখানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা না যাওয়ার বিষয়টি, সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। পাশাপাশি দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এগুলোর বিষয় আসলে কি সিদ্ধান্ত? এগুলোর বিষয়ে একটা ফয়সালায় আসতে হবে। আপনার মনে থাকার কথা তো গত 10-12 বছর কিন্তু এগুলো বিচ্ছিন্নভাবে আলাপ হয়েছে, কিন্তু কোনো আলাপে কমপ্লিট হয়নি। হাফডান অবস্থায় আমরা আরেকটাতে চলে গেছি। তো এবার যেহেতু সংসদে মোটামুটি শক্তিশালী একটা বিরোধী দল থাকবে নিশ্চিত, আগের জি হুজুর মার্কায় কায় কারবার ওখানে হবে না, টেবিল কিলানো আর হা না বলা, নিশ্চয়ই আলোচনা হবে, নিশ্চয়ই কথা হবে। তার উপর শুধু রাজনীতিবিদরাই সব করে ফেলবেন ওই বাস্তবতাও কিন্তু চলে গেছে। গণমাধ্যম কর্মীরা এখন দাঁড়ানোর উপর কথা বলে ফেলছে, ছাত্ররা বলে ফেলছে, বিভিন্ন পেশাজীবীরাও কিন্তু উচিত কথা বলতে এখন ছাড়ছে না। সেটাই তো গণতান্ত্রিক সৌন্দর্য। নিশ্চয়ই এগুলোও একটা জায়গায় যাবে, যেতে বাধ্য। আপনি যেটা বলছিলেন ঘাড়ের উপর দিয়ে গেছে, আমি বলছি যে কানের উপর দিয়ে গেছে, যে ভোটের অঙ্কগুলো যদি দেখেন। অতএব যিনি পরাজিত হয়েছেন মানেই তিনি হেরে গেছেন, তিনি নাই, সেই ভাবনা মাথায় নিলে ভুল হবে। তাদেরকেও গ্রাহ্য করতে হবে, কারণ তাদেরও প্রতিনিধি আছে সংসদে। নিশ্চয়ই কার্যকর আলাপ আলোচনা হবে সেখানে, গালিমন্দ হবে না, স্তুতি বন্দনাও হবে না, সেখানে কার্যকর আলাপ হবে, যৌক্তিক আলাপ হবে, যেটা জনগণ চায়। মোস্তফা ভাই, কিন্তু আপনাকে পায়নি। ধন্যবাদ। আমি একটু নিটন ভাইয়ের কাছে আরেকবার যেতে চাই। এই যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সরকার গঠন হওয়ার পর যে সংসদটি আমরা পাবো, এই যে ফলাফল প্রায় 77টি 11 দলীয় জোট আসন পেয়েছে, তো এটি কার্যকর মানে গঠনমূলক একটি সমালোচনার জায়গা তৈরি করবে কি বলে মনে করেন কিনা আপনি? অবশ্যই তৈরি করবে। এবং শুধু ওই 77 জন না, যারা হেরেছে, যেমন ভাই যেটা বললেন যে খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছে, তার মানে আমাদের যেই আগে যেমন আমি গেলে তার মানে আমি যা বলবো ওইটাই ঠিক, বাকিরা ব্যাঠিক। এখন যেহেতু উচ্চকক্ষ হওয়ার একটা সম্ভাবনা আছে এবং অন্য যারা প্রতিনিধি যারা নাই তাদের কিন্তু এখন বলার যে জায়গাটা, সেই জায়গাটা থাকার ফলে এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করি। কারণ ওই 77 জন মানে শুধু 77 জন না, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। 77 জনের পিছনে যারা তাদের দল থেকে হেরেছে তারাও কিন্তু মাঠে আছে এবং শক্ত অবস্থানে আছে। এবং আমাদের যেটা প্রত্যাশা, এই যে গঠনমূলক সমালোচনার যে সংস্কৃতিটা চালু হয়েছে, এটা যাতে কোনোভাবেই বন্ধ না হয়, সেজন্যই আমরা হ্যাঁ দিয়েছি, সেজন্যই ভোটটা এত ভালোভাবে হয়েছে। এবং আগামী 5 বছর পরে যখন আবার ভোট হবে, তখন এর চেয়ে ভালোভাবে যাতে ভোট হয়, এরকম একটা ব্যবস্থা যাতে আগামী 5 বছর চলে, সেটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। এই যে নতুন মুখগুলো এসছে, আপনি যেহেতু পরে এসেছেন, এই প্রশ্নটা আপনাকে আবারও করি। এই যে আপনি যদি বলি হাসনাত আবদুল্লাহ, পাশাপাশি নাহিদ এবং হান্নান মাসুদ, যারা একেবারে জুলাইয়ে নেতৃত্বের পর্যায়ে ছিল, তাদেরকে
আবার দু একজন আছে যাদেরকে, যেমন সার্জিস আলম, তাদেরকে মানুষ অনেকটা মিস করছে, যে আসলে তাসনিম জারা কিংবা তুলি থাকলে সংসদে আরও বেশি আনন্দ বা মানুষের দৃষ্টি থাকতো না সংসদের দিকে। সেটি আসলে আপনি কীভাবে দেখেন? আচ্ছা দেখেন, শাপলাগুলি একটা দল নতুনভাবে এসছে, তারা যে কটা প্রার্থী দিয়েছে তাদের মধ্যে যদি সীমাবদ্ধ, যদিও তারা জোটের পার্ট, তাদের সাকসেস রেটটা দেখেন হ্যাঁ, আর অন্যদের সাকসেস রেটটা দেখেন। হ্যাঁ, তার মানে 6 জন এসছে। সো এই যে নতুন মুখগুলা, এই নতুন মুখগুলাই কিন্তু ধরেন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। আমাদের যারা ধরেন রাজনীতিতে অভিজ্ঞ আর নতুনদের, এদের মধ্যে একটা জেনারেশন গ্যাপ আছে। এই জেনারেশন গ্যাপের একটাই হচ্ছে যে আমরা তো ছোটদের কথা অনেক সময় বুঝি না। তো তাদের প্রতিনিধি যারা আছে, তাদের চাওয়া, তাদের যেমন হ্যাঁ হয়তো কোনো একটা আসনে কোনো একজন প্রার্থী হেরেছে, কিন্তু তার একটা চিন্তা ছিল এই এলাকায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, তার মানে এই এলাকাকে শিক্ষা প্রতিষ্ঠানের উপযোগী করে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের উপযোগী যা যা করা দরকার সে এটা করবে। তার মানে সে যদি জিততো তাহলে হয়তো সে এটা করতো। তার মানে ওই এলাকায় এখন যিনি প্রতিনিধি, তাকে অন্যরাই প্রেশারাইজটা দিতে পারবে যে আমি ওই এলাকা থেকে না আসলেও ওই এলাকার উন্নয়নটা আমার এইভাবে করতে হবে। এবং আরেকটা যেটা জায়গা, এই প্রতিনিধি যারা আমার নতুন যারা এসছে, তারা কিন্তু শুধুমাত্র ঢাকা থেকে আসে নাই। এটাও আরেকটা বড় ধরনের আমি মনে করি পরিবর্তন, কারণ বাংলাদেশ মানে শুধু ঢাকা না। আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সব কিছু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। আমাদের ওই বাংলাদেশ যেখানে ধরেন গ্রামের একটা লোক তার সরকারি কাজে বা কোনো দাপ্তরিক কাজে যে জিনিসটা তার গ্রামে থেকে করতে পারে, সেটার জন্য যে উন্নয়নটা দরকার, তাদের সে প্রতিনিধি কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে, সেটা এনসিপির হয়ে আসুক, অন্যান্য দলের যে যারা হয়ে আসুক, তারা কিন্তু এসছে। তার মানে নতুন মুখগুলো কিন্তু আমাদের জন্য ওই ব্যবস্থা বা ওই আশাটা আমাদের জন্য তৈরি করে রেখেছে। আরেকটি বিষয় বলবো যে রাজধানীতে 20টি আসন, আমরা এই 20টি আসনের মধ্যে দেখলাম প্রায় 4, 5, 11, 12, 14, 15, 16, মোটামুটি বলাই যায় যে অনেক বড় অংশ জিতেছে হচ্ছে 11 দলীয় জোট। সেটি আসলে রাজধানীকে কতটা ব্যালেন্স করবে বলে আপনি মনে করেন? অবশ্যই ব্যালেন্স হবে। এটা একটা চেঞ্জ কিন্তু দেখেন, আগের সব ইলেকশনে আপনি যদি অ্যানালাইজ করে দেখেন, ঢাকা জেতা মানে ওই দল জেতা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এবার কিন্তু একটু ভিন্ন। ঢাকায় কিন্তু যারা সবচেয়ে বেশি আসন পেয়েছে তাদের অবস্থান এবং সারা বাংলাদেশে তাদের অবস্থান কিন্তু, তার মানে একটা ব্যালেন্সড ডেমোক্রেটিক কান্ট্রি হওয়ার পিছনে আমাদের যে ইয়েগুলো দরকার, এলিমেন্ট, সেগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাড হচ্ছে। মানে এই ফলাফল দেখেই অনেকটা ধরে নেওয়া যাচ্ছে যে ফ্যাসিবাদ কায়েমের আর সুযোগ নেই। সুযোগ তো ধরেন মানে কেউ এটাকে আমাদের বন্ধ করতে হবে। আর ফ্যাসিজম হচ্ছে কি, ধরেন এখানেও আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ফ্যাসিজম মানে জনপ্রতিনিধি হয়ে যারা আসে তারাই শুধু ফ্যাসিস্ট না, কিন্তু ফ্যাসিজম হওয়াটা একটা সিস্টেম। আমরা কিন্তু এই সিস্টেমের মধ্যে 300 জনকে পাঠাচ্ছি। এখন এই 300 জন কতটুকু ওই পরিবর্তনটা আনতে পারবে? কারণ হচ্ছে আমার যে জনপ্রতিনিধি, সে যদি ঠিকমতো ইংরেজি বলতে না পারে, সে তো একজন শিক্ষিত আমলার উপরে নির্ভর করবে। ফ্যাসিজম তৈরির কারখানাটা কিন্তু এখান থেকে হয়। তার মানে আমার জনপ্রতিনিধিকে, ঠিক আছে, তার এখন যে অবস্থা, তাকেও তার কিন্তু অবস্থা থেকে ওই উন্নয়নটা রাখতে হবে, তার নিজেরও পড়ালেখা করতে হবে, তাকেই হতে, যাতে সে তার কনস্টিটিউয়েন্সি, সে তার দপ্তর এটা যাতে বুঝতে পারে, অন্য এসে যাতে তাকে ওই মানে তার ভাষায় যাতে বুঝিয়ে দিতে না হয়। তো এই পরিবর্তনগুলো আমি মনে করি অবশ্যই আসবে। মোস্তফা ভাই, আপনার কাছে আরেকবার 1 মিনিটের জন্য যেতে চাই, সময় একেবারে শেষের দিকে। গণভোট এবং একেবারে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট, দুয়ে মিলে একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা, সেই জায়গা জুলাই, সেটি কি আসলে আমরা পেলাম কিনা? কিছুটা অবশ্যই পেয়েছি। আপনি যদি দিন ধরে ধরে হিসাব করেন, দেখবেন, এখন এই প্রসঙ্গ নিয়ে আসি, নাহিদ ইসলাম অথবা আক্তার অথবা হাসনাত, তারা নির্বাচনের কয়েকটা দিন আগ থেকে তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে, তারা জানেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় নেতা, জনপ্রিয়, তারেক রহমানকেও ছাড়েনি। এবার সমান্তরালা দেখেন, তারেক রহমান সাহেব যে এতে আহত হয়ে কোনো কঠিন জবাব দিয়েছেন তাও কিন্তু হয়নি। এটাও তো ভালো বার্তা, চমৎকার বার্তা। আমি যে নির্বাচনী এলাকার কথা বলছিলাম, মির্জা আব্বাস, এক সময়ের খেপাটে নেতা বলা হতো ওনাকে, খুব গরম নেতা যেটাকে বলা হয়। আপনি খেয়াল করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারের ডিস্টার্বগুলো সহ্য করেছেন, নিয়মিত সহ্য করেছেন। রেজাল্টের পর যখন দেখা গেল চূড়ান্ত ফলাফলে, মাওলানা মামুনুল হকের মতো আরেক গরম ব্যক্তি পরাজিত হয়েছেন, সার্জিস আলমের মতো খেপাটে এই তারুণ্য পরাজিত হয়েছেন। আমরা অপেক্ষা করছিলাম যে তারা কি না কি যেন একটা করে বসেন, কিন্তু আমরা দেখলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ফলাফলকে মেনে নিয়েছে। এগুলো কিন্তু আমাদের কম অর্জন নয়, যদি আমরা একটু খেয়াল করে দেখি। আমরা মোস্তফা ভাই, একটু মাসুদ রানা আমাদের সাথে আছেন, আমি 1 মিনিটের জন্য আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে পরিবর্তন দেখছেন আপনারা, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করেছেন, এই পরিবর্তনটি আসলে আপনাদেরকে কতটুকু অনুপ্রাণিত করছে? মাসুদ রানা। আমি যতটুকু পরিবর্তন দেখছি এর চেয়ে বেশি শঙ্কিত আমি
আমি যখনই দেখছি সংখ্যাগরিষ্ঠ নিয়ে যে দল ক্ষমতা আসছে সে তখনই অনেকটা কখনো কখনো ফেসিবাদ, কখনো কখনো সে অহংকার, কখনো কখনো সে আহ, হয়ে যাওয়া। এখন আমি যেটা মনে করি, বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষা এবং তারেক রহমানের একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে জাতীয়তাবাদী দলকে সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়েছে, আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জ পূরণ করা এবং এই মানুষগুলো যদি তারেক রহমান এবং জাতীয়তাবাদী দল সুন্দর মতে, যে তারেক রহমান সাহেব বলছে যে ওনার যে প্ল্যান আছে, আমি ওই প্ল্যানগুলোর কিছুটা জানি। যেমন আমি আপনাকে একটা কথা বলি, জিয়া রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হয়েছেন এর মনে হয় মাসখানেক পরেই সংযোগটি এক কথায় শেষ, যেটা সন্ত্রাসী বাহিনী ছিল যারা অনেকটা দলও করতো না, বিভিন্ন মহল্লায় বিভিন্নভাবে। উনি কিন্তু সেদিন ৭৪ জন সন্ত্রাসীকে লিবিয়া এবং সৌদি আরব ফাটাই দিছে। আমি বিশ্বাস করি দেশে এখন আগামীর সবচেয়ে বড় মানুষের যে এই যে চাঁদাবাজি, দখলদারিত্ব, ফুটপাত দখল, হ্যাঁ টেন্ডারবাজি, এগুলা নিয়ে জন্য আমি বিশ্বাস করি আমার দল জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান সাহেব উনি কঠিন সিদ্ধান্ত নিবে এবং এরকম ৭৪,০০০-এর তালিকা করে তাদের। আর আমার প্রত্যাশা হলো জাতীয়তাবাদী দল এবং আমাদের যে সমমনা জোট আমাদের আগামী দিনে খালেদা জিয়া এবং তারেক রহমান কবরে আজকে যে পরিমাণ রাতে ৩টা বাজে আপনি দেখবেন যে লক্ষ লক্ষ হাজার হাজার লোক এখনো যাইয়া ওখানে মোনাজাত ধরে ওনাদের জন্য দোয়া করে, যেন কোনো কারণে আমাদের দলের নেতা কর্মীদের কারণে নষ্ট না হয়ে কেউ খালেদা জিয়া এবং তারেক রহমানকে খারাপ কিছু না বলতে পারে। এই জন্য আমাদের করতে হবে, আমাদের প্রাপ্তিটা যেমন বড়, জনগণের প্রত্যাশাও আমাদের কাছে বড়। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি মানুষের এই দায়িত্ববোধ যেন বিএনপির মধ্যে জন্মায়। এবং আবুল কাশেম শেখ, আপনার কাছে যেতে চাই শেষবারের মতো। এবং মাসুদ রানাও বলছিলেন তিনি দীর্ঘদিন রাজনীতি করেন, এই যে পরিবর্তন তাদের মধ্যে, বিএনপির মধ্যে প্রত্যাশিত পরিবর্তন যারা করবেন বাংলাদেশের জন্য, সেটি আপনি কতটা প্রত্যাশা করেন তাদের কাছে, একেবারে সংক্ষেপে? ধন্যবাদ। হ্যাঁ, এটা তো আসলে এইটাই পরিবর্তন, দ্যাট ইজ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট আর কি, তাই না? এই যে মানে পৃথিবী জুড়ে একটা ডিজাস্টার হচ্ছে, সেটা একটা ন্যাচারাল ডিজাস্টার, আর এটা ছিল আমাদের ভিতরে একটা মানসিক একটা ডিজাস্টার। এই ডিজাস্টার, এই যে সুন্দর কথা বললো, আমি খুব মানে অ্যাপ্রিসিয়েট করছি যে তাদের ভিতরে একটা পরিবর্তন এসেছে। এবং এরাই ছিল কিন্তু সন্ত্রাস, এরাই রাস্তার ভিতরে মানুষকে পুড়িয়ে মারতো, এরাই মানুষকে আপনার মাদকের ব্যবসা করতো। কিন্তু আজকে তাদের ভিতরে যে সচেতনতা আসছে, এটা অনেক বড় পাওনা আমাদের জন্য, এই জাতির জন্য। আজকে তারা যখন, মানে আপনি রাজনীতির কথা বলছেন যে এই ধরনের রাজনীতি বাংলাদেশে? হ্যাঁ, সেইটাই। আর এই রাজনীতির কথা বলছি, মানে পরিবর্তন। এখন তো মনে করেন যেটা আসবে, সোশিয়াল রাজনীতি হতে হবে, তাই না? সমাজ কল্যাণ রাষ্ট্র হতে হবে, সমাজ কল্যাণ রাজনীতি হতে হবে। প্রত্যেকটা মানুষকে না, মানুষের পরিবর্তনই তো এটা, তাই না? আমরা তো পরিবর্তনই সমাজের জন্য যাতে তাই না? সময়ের প্রেক্ষাপটে। নিটন ভাই, আমরা 30 সেকেন্ডে আপনার কাছে একটু প্রত্যাশা জানতে চাই বিএনপির কাছে। প্রত্যাশা আমি যারা যে 300 জন গিয়েছে তাদের সবার কাছে যে প্রত্যাশা, এই নির্বাচনটা একটা আই ওপেনিং ছিল সবার জন্য। এবং এরকম আই ওপেনিং যে জনপ্রতিনিধি মানে জনগণের সাথে তার সম্পর্ক থাকতে হবে। আমার এলাকার যে এমপি, তিনি তো আমার কনস্টিটিউয়েন্সি, এখানকার জনগণের সাথে তার যে সখ্যতা, তার যেগুলো আগে আমরা ছোটোবেলায় দেখতাম, হ্যাঁ, বৈঠক থেকে আরম্ভ করে সব কিছুই, এই জনবিচ্ছিন্নতা যাতে না হয়, আমাদের জনপ্রতিনিধিরা যাতে জনগণের সাথে তাদের সমস্যাগুলো সরাসরি শুনে, এবং ওই যে তারপর ওইখানে সে তো একজন জনপ্রতিনিধি, আমারই বড় ভাই বা আমারই একজন গার্ডিয়ান, সো তার সাথে দেখা করতে যাতে কোনো প্রোটোকল মেনটেন করতে না হয়, ওরকম একজন নেতৃত্ব প্রত্যেকটাই 300 আসনে এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের এই কালচারটা আবার
নতুন করে করা উচিত। ধন্যবাদ লিটন ভাই। আমরা আকাম মোস্তফা ভাইয়ের কাছে শেষবারের মতো ছোট্ট করে একটু বলে ফেলি, লিটন ভাইয়ের চমৎকার একটা উপলব্ধি, আবার সংযোগ যিনি হয়েছিলেন রানা ভাই, তারও উপলব্ধি চমৎকার চমৎকার। উপলব্ধি। এবং এই উপলব্ধি ওনার নিজের স্বার্থে না, কিন্তু দেশের স্বার্থে। এখানে আমি তথ্য হিসাবে যোগ করি, বলা হয় যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা বা ব্রুট মেজরিটি এটা মানুষকে দুষ্ট করে ফেলে, এটা যেমন সত্য, কিন্তু ব্রুট মেজরিটি তো দুষ্ট না করার উদাহরণও বাংলাদেশে আছে। শেখ হাসিনার ফ্যাসিজম যখন খুব মাত্রাগতভাবে বাড়তে থাকলো আর বাড়তে থাকলো, আমাদের মধ্যে একটা বয়ান তৈরি হলো যে দোষটা শেখ হাসিনার না, দোষটা হচ্ছে ব্রুট মেজরিটি পাওয়া, অর্থাৎ আলোচনাটা আরেক দিকে নিয়ে যাওয়া। তো ব্রুট মেজরিটি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও ছিল। তিনি যখন আসছিলেন ক্ষমতায়, ওনাকে কেউ কেউ মানুষ না ভেবে দেবতাও মনে করা শুরু করলেন, যে এমন এক কঠিন সময়ে আসছেন যিনি, তো তিনি তো ফ্যাসিবাদের দিকে যাননি। আবার 2001 সালের নির্বাচনে বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেটাও কিন্তু বেগম খালেদা জিয়ার উপর কোনো বাজে প্রভাব ফেলেনি, ওনাকে ফ্যাসিস্ট করেনি। তো যেহেতু এবার উপলব্ধি এসেছে, এই উপলব্ধিও ভালো। অনেক বিএনপি সমর্থক আছেন, তারা চান বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু একটু একটু করে আস্তে আস্তে বলেন যে খুব বেশি সিট যেন না আবার না পায়। এটাও কিন্তু এক ধরনের সতর্কতা, যে যেন ফেসিবাদ হয়ে না ওঠে, নিয়ন্ত্রণে থাকে যেন। এবারের সংসদ যে মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে সেটা আমরা আশা করতে পারি। রাজপথে আমরা কিন্তু দেখেছি যে ভুল ত্রুটিগুলো ধরা, যথাসময়ে আবার একসাথে দাঁড়ানো, এই যে চর্চাটা হয়েছে, কারণ মুখ দেখা দেখিও হতো না, শুধু গালিগালাজ হতো, আমরা ওই অভ্যস্ততায় ছিলাম। তো আমরা কামনা করবো এবার দেশত্ববোধ যেমন তারা ভাববেন, নিজেদের কথাও ভাববেন, এই কারণে যে মাত্রা ছাড়ালে কি হয়, তারা কোন কোন ইস্যুতে নায়ক হয়েছিলেন। তারা কিন্তু ক্ষমতার জন্য নায়ক হননি, নায়ক হয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে, নায়ক হয়েছিলেন কর্মসংস্থানের প্রশ্নে। চাকরির কোটা 2 অংশ আর 3 অংশ, আসলে চাকরির জন্য কেউ তত লালায়িত না সরকারি চাকরির জন্য। চাকরির বাজারে এখনো বেসরকারি বিনিয়োগ, ব্যবসা, এটা হচ্ছে বড় সেক্টর। 94% চাকরি হয় বেসরকারি খাত থেকে। তো নিশ্চয়ই এই শিক্ষার্থীরা এই বিষয়ে কিন্তু একটা ভূমিকা রাখবেন সংসদে, কারণ 24 আগস্টের পর আমরা দেখলাম যে কর্মসংস্থানের বিষয়টা কিন্তু উজ্জ্বল হয়ে গেল, আরও নানান উপাদান সেখানে যোগ হলো। তো যেহেতু তারা 6 জন যাচ্ছেন আর 7 জন যাচ্ছেন, দোয়া করতে চাই, কামনা করতে চাই যে সংসদে প্রশ্ন রেজ করার জন্য একজনে যথেষ্ট, আর টেবিল ক্লিয়ানোর জন্য কোনো মেধাও লাগে না, বুদ্ধিও লাগে না, হ্যাঁ না বলে কে কত জোরে চিৎকার দিতে পারি কোনো যোগ্যতা লাগে না এর জন্য। নিশ্চয়ই এবার সেটার একটা চর্চা হবে, মেধাবী ধন্যবাদ মোস্তফা ভাই। আমরা একটু মাসুদ রানা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বলবো আমি অনেক কম বলছি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আপনার কাছে শুনতে চাবো, আগামী মন্ত্রী পরিষদ কেমন হবে বলে আপনি মনে করেন? মাসুদ রানা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ওখানে হ্যাঁ, বিএনপি যে 300 জনকে নমিনেশন দিয়েছেন, নবীন এবং ফবিন, ঠিক মন্ত্রী পরিষদটা আমি মনে করি যে এই নবীন ফবিনে, কেননা আগামী দিনে অনেকেই অসুস্থ, অনেকের বয়স হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব আগামী দিনে রাজনীতি করতে হলে অভিজ্ঞ, যেমন ধরেন একজন মন্ত্রী হলো, একজন প্রতিমন্ত্রী জুনিয়র হলো, তাতে করে আগামী দিনতে মানে রাজনীতি পরিষদ কিংবা আগামীতে আল্লাহ যদি দেয় আমরা ভালো কাজ করি, ক্ষমতা আসবে। তো আমি একজন, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, আমি একজন, উনি বলছিল যে আমরা আগুন সন্ত্রাস করছি, আমরা গাইছি। দেখেন 18 বছর আন্দোলন, আমি বিশ্বাস করি দল আমার মানে আমরা যে আন্দোলন, যে রাজপথের আন্দোলনে যেভাবে সরকারি দলকে মোকাবিলা করে, আপনি আমাকে শুধু বলেন যে আওয়ামী লীগ কি সেই দলকে মোকাবিলা করছে? আজকে আপনি দেখেন, আমি কথা বলতেছি, আজকে আমার মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারি, আমার মতো ছেলেকে 3 ঘন্টা শুধু 5 মিনিট 10 মিনিট পর পরে কারেন্টে শর্ট দিচ্ছে। আচ্ছা যাক, ওই বিষয়টা, যেমন আমি আপনাদেরকে শুধু একটা বলি, তারেক রহমান সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, সুশাসন, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজি এবং যেই সুন্দর সুন্দর কথাগুলো উনি বলছেন, সাধারণ মানুষ যে কথাগুলো গ্রহণ করছেন, এর বিকল্প উনি যদি সর্বোচ্চ নেতা কর্মীকে শাস্তি দিতে হয় আর সর্বোচ্চ কঠোর হইতে হয়, উনি হবে। এটা আমি একদম আমার বিশ্বস্ত, আমি একজন
কর্মী হিসাবে আমি যতটুকু দলের খবর রাখি যা অসংখ্য ধন্যবাদ মাসুদ রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু নিটন ভাই, কামরুজ্জামান নিটন ভাই, আপনার কাছ থেকে একেবারে সবশেষ কেমন মন্ত্রিপরিষদ আসলে আপনি প্রত্যাশা করছেন? যেটা বললেন যে অবশ্যই আমাদের মধ্যে যারা প্রবীণ এবং নবীন তাদের সমন্বয়, এবং এরকমও তো হয় যে ধরেন যে ইভেন ধরেন আমরা যে হ্যাবোর্ডের মধ্যে আছে যে আমার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসতে হবে, তো এই অবশ্যই শিক্ষিত যারা, মেধাবী যারা এবং মাঠ সম্পর্কে যারা, দেশ সম্পর্কে যারা জানে, জনগণ সম্পর্কে যারা জানে, এরকম একটা সমন্বয়ের মাধ্যমে আমাদের একটা মন্ত্রিপরিষদ হওয়া উচিত। এবং সেটার মধ্যে যেটা যে ধরেন মানে সবচেয়ে বড় যেটা যে অন্য দেশের সাথে শুধু তো দেশ চালালে হবে না, অন্য দেশের সাথে সমভাবে জ্ঞানের দিক থেকে যাতে আমরা নেগোসিয়েশনটা করতে পারি, সুদূর প্রসারী চিন্তা করে আগামী 5 বছরের জন্য না, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য চিন্তা করে এই দেশটার ভালো হবে ওইটা চিন্তা করে, এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে যারা ওই মন্ত্রিসভাকে লিড দিতে পারে ওই ধরনের লোককে আমার মনে হয় সিলেক্ট করা উচিত। অসংখ্য ধন্যবাদ নির্জন ভাই, অসংখ্য ধন্যবাদ আবুল কাসেম শেখ এবং মোস্তাক কামাল ভাই। মাসুদ রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং টেবিল টক যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।